আগ্রহে আছি সেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভার সাংসদ সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়কে কিছু কথা বলার জন্য। ভারত মাতা কি। ঠান্ডা ভালোই পড়েছে মনে হচ্ছে, পকেট থেকে আর কারো হাত বেরোচ্ছে না। ভারত মাতা কি। ভাই পেছন দিকে ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। এবার ভূত তাড়াতে হবে, তৃণমূল নামক ভূত ঢুকে গেছে এখানে। সেই ভূত পালাতে গেলে কি মন্ত্র বলতে হয়, কোন নাম নিলে ভূত পালায়? জোরে একবার আমার সাথে সবাই মিলে বলুন, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাইকে নমস্কার এবং জোহার জানাই আমার বান্ধবানের ভাইরা, বোনেরা, মায়েরা, দিদিরা। আছেন তো সবাই? সবাই আছেন? এইবার আমাদের মনে রাখতে হবে, আজকে বিজয় সংকল্প সভা করছি। এই সভা থেকে আমরা সংকল্প নেব। কি সংকল্প নেব? তৃণমূল নামক এই অত্যাচারী সরকারকে বিসর্জন দেব আমরা, এবং সেই সংকল্প নিয়ে এখান থেকে বাড়ি যাব। সেই জন্য আপনাদের সামনে 10-15 মিনিট আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি। মঞ্চে অনেক বিশিষ্ট নেতারা উপস্থিত আছেন। আমার আগে বক্তব্য দিলেন আমার ভাই, আমার সাথে সহকর্মী, পুরুলিয়া লোকসভার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিজেপি রাজ্য সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো। উপস্থিত নীলাঞ্জন অধিকারী, আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতা সুনীল রুদ্র মন্ডল, এছাড়া লক্ষ্মীকান্ত সাউ, আনন্দ শর্মা, বৃন্দাবন মাহাতো, গৌতম কৌরি, লবলেন বাস্কে, সনাতন সোরেন, পারিজাত চক্রবর্তী, ঝন্টু সিং, রঞ্জিত সেন, জলধর মাহাতো, সুভাষ মাহাতো এবং অনেক নেতা। সবার নাম আমি নিতে পারছি না, কারণ নাম বাদ পড়ে গেলে নিজে গুণে সেটা আমাকে ক্ষমা করে দেবেন। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে এলাম কেন? জ্যোতির্ময় সিং মাহাতো কিছুটা বলেছে। আজকে এই বিধানসভা আদিবাসী এবং কুর্মী অধ্যুষিত বিধানসভা। এই বিধানসভার 35% ভোটার প্রায় আদিবাসী ভাইরা আছেন। তাদের সকলকে আমি আমার তরফ থেকে জোহার জানাই। আমার কুর্মী ভাই বোনেরা আছেন, তাদেরকে আমার তরফ থেকে নমস্কার জানাই। আজকে এই ভগবান বিরসা মুন্ডা, সিধু কানু, তাদের চরণে নমস্কার জানিয়ে আমি শুধু 2-4টি কথা বলবো। আদিবাসী সমাজের ভোট নিয়ে ভারতবর্ষের ইতিহাসে বহু খেলা হয়েছে। বছরের পর বছর সরকার তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, আদিবাসী সমাজের উন্নতি কিছু হয়নি। আদিবাসী সমাজের জন্য এই ভারতবর্ষে প্রথম একটা মন্ত্রণালয় তৈরি করার কাজ, একটা মন্ত্রণালয় দরকার, একটা আদিবাসী মন্ত্রী দরকার। আমরা হয়তো অনেকে ভুলে গেছি, ভারতবর্ষে আদিবাসী মন্ত্রণালয় ছিল না, আদিবাসী মন্ত্রী ছিল না। প্রথম ভারতবর্ষে এই কাজটা যে করে তিনি ভারতীয় জনতা পার্টির নেতা অটল বিহারী বাজপেয়ী, তিনি সেটা করে গেছেন। এটা বিজেপি প্রথম করতে পেরেছে। আমাদের জ্যোতির্ময় দা বললেন, আমরা দ্রৌপদী মুর্মু সাধারণ ঘরের মহিলা, রাষ্ট্রপতি হওয়ার আগে উনি আমার কলকাতাতে এসেছিলেন, আমি সঙ্গে ছিলাম, আমাদের বিরোধী দলনেতাও সঙ্গে ছিলেন। তার সাথে একই গাড়িতে ঘোরার সুযোগ হয়েছিল, কারণ তখন তিনি রাষ্ট্রপতি ছিলেন না, পরে রাষ্ট্রপতি হয়েছে। সাধারণ ঘরের মহিলা, নিজের স্বামীকে হারিয়েছেন, ছেলেকে হারিয়েছেন, কিন্তু সারা জীবন জনসেবার পথ থেকে নড়েননি। নরেন্দ্র মোদী তাকে তুলে গিয়ে রাষ্ট্রপতির মতো, ভারতবর্ষের প্রথম নাগরিক কাকে বলা হয়, রাষ্ট্রপতিকে বলা হয়, তাকে সেই কাজ করেছে। আর তৃণমূলের নেতা অখিল গিরি বলছে, তোমাদের রাষ্ট্রপতি কেমন দেখতে আমি বলেছি, ছি তৃণমূল ছি। আরে সেই দিনই তো এখানকার বিধায়ক রাজীব লোচনের উচিত ছিল অখিল গিরির কাছে গিয়ে তার গালে একটা থাপ্পড় মারা, যে তুমি আমার আদিবাসী সমাজের মহিলাকে এরকম কথা বলছো কেন? আপনার বিধায়ক মেরেছে। তৃণমূলের আদিবাসী নেতারা বলেছে যে অখিল গিরিকে ক্ষমা চাওয়ার জন্য, অখিল গিরি ক্ষমা চায়নি। অখিল গিরি ক্ষমা চায়নি, অখিল গিরির প্রমোশন হয়েছে।
তাই জনতা ঠিক করেছে, পশ্চিমবঙ্গের আদিবাসী ভাই বোনেরা, অন্যান্য সাধারণ জনতা সবাই মিলে ঠিক করেছে যে তৃণমূলের গালে আমরা এবার থাপ্পড় মারবো, ছটাস ছটাস করে থাপ্পড় মারবো, আর সেই তৃণমূল পার্টিটা আর থাকবে না। শুধু তাই নয় বন্ধুগণ, আপনারা পশ্চিমবঙ্গে দেখুন, অনেক তৃণমূলের নেতা এসে বলল আমরা আদিবাসীদের জন্য এই করেছি, অমুক করেছি। আজকে আদিবাসীদের জন্য, কর্মীদের জন্য কে করেছে? আমি দুটো উদাহরণ দিচ্ছি। বলুন কোন পার্টিতে, বড় পার্টি যেগুলো, কর্মী একজনকে নিয়ে আমরা জেনারেল সেক্রেটারি করেছি। আপনাদের সামনে জ্যোতির্ময় সিং মাহাতো বসে আছে, কর্মী সমাজের প্রতিনিধি, তিনি আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি। এটা আমরা করানোর সাহস দেখেছি। আদিবাসী সমাজের উদাহরণ দিচ্ছি। আদিবাসী সমাজের বন্ধুদেরকে কোথায় ক্যান্ডিডেট করা হয়? যে সিট আদিবাসীদের জন্য রিজার্ভ, এসটি সিট বলি, কি বলি তোমরা বুঝি তো, সেখানে শুধু আদিবাসীদেরকে দাঁড় করানো হয়। ব্যতিক্রম কে? একমাত্র ভারতীয় জনতা পার্টি। কেন ব্যতিক্রম? উত্তর মালদা বলে একটা লোকসভা সিট আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন। জেনারেল সিট, এসসি এসটিদের রিজার্ভ না, যে কেউ দাঁড়াতে পারে, বামুন দাঁড়াতে পারে, কায়েস্ত দাঁড়াতে পারে, এসসি দাঁড়াতে পারে, এসটি দাঁড়াতে পারে, যে কেউ দাঁড়াতে পারে। সেই জেনারেল সিট থেকে ভারতীয় জনতা পার্টি দুবার সাংসদ করেছে। কাকে? খগেন মুর্মুকে। উপরে দ্রৌপদী মুর্মু, পশ্চিমবঙ্গে খগেন মুর্মু। এই কাজ একমাত্র ভারতীয় জনতা পার্টি করেছে, দ্বিতীয় কোনো পার্টি করতে পারেনি। তাই বন্ধুগণ, এছাড়া আমাদের বিধায়ক কমলাকান্ত হাসদা থেকে আরো কত বিধায়ক আমাদের, তাদেরকে আমরা কর্মী সমাজ, কাউকে আদিবাসী সমাজ থেকে করেছি। কিন্তু বন্ধুগণ, এখন হিন্দু হোক, আদিবাসী সমাজ হোক, সবার সামনে একটা বিপদ। মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো, তার দলবল এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। কোথায় যাবেন ভেবে রাখুন, কোথায় পালাবেন ভেবে রাখুন। যদি তৃণমূল কংগ্রেস নামক এই শক্তিকে যদি আমরা তাড়াতে না পারি, আপনার বাড়ি ঘর সমস্ত কিছু লুট হয়ে যাবে। আপনার মনিকা মাহাতোর সাথে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আপনার ছেলে মেয়ের সাথে, আপনার মেয়ের সাথে ঘটতে বাধ্য হবে। তার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত হন। পাশের দেশ বাংলাদেশ, এখান থেকে হয়তো অনেকটা দূরে, আমার বাড়ি যেখানে, সেখান থেকে সামান্য দূরে। কি হচ্ছে সেখানে? বিপু চন্দ্র দাস, খোকন দাস, তাকে মেরে দেওয়া হলো, জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, গলায় দড়ি ধরে টাঙিয়ে দেওয়া হলো। তৃণমূলের মুখে রানে একটাও কথা বলছে না, দোষ কি তার? সে হিন্দু, সেই জন্য পুড়িয়ে দেওয়া হলো। ঢাকার রাস্তায়, ময়মনসিংহের রাস্তায় টাঙিয়ে দেওয়া হচ্ছে। আর ভাবছেন, অনেকে ভাবছে তৃণমূল বলছে ওটা তো বাংলাদেশে হচ্ছে, আমাদের এখানে কিছু হচ্ছে না। তাদের জন্য বলে রাখি, মুর্শিদাবাদে গেছিলাম আমি, 5 ঘন্টা ছিলাম গরম রোদের মধ্যে। মুর্শিদাবাদে আমরা দেখেছি কি ধরনের ঘটনা ঘটেছে। চন্দন দাস, হরগোবিন্দ দাস বাড়ির সামনে কুপিয়ে কেটে মেরে দিয়েছে। কারা? দিদি, যাদেরকে দুধের গাই বলে। দিদি বলে যে গরু দুধ খায়, দুধ দেয়, তার লাত খাওয়া ভালো। দিদি দুধ খাচ্ছে, ক্ষীর খাচ্ছে, আপনি এবং আপনার ভাইপো আর আপনার দলের লোকেরা লাঠি খাচ্ছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আমরা লাঠি খাবো না, প্রয়োজনে লাঠি মারবো, সেই দিন আসছে, তার জন্য তৈরি হচ্ছে, তার জন্য। আর আজকের গরম গরম টাটকা টাটকা খবর শুনুন। আমাদের রাজ্যে ডানকুনি বলে একটি জায়গা আছে, আপনারা জানেন, কলকাতা ঢোকার আগে পরে। সেই ডানকুনিতে ওয়ার্ড নাম্বার 2 নাম্বার ওয়ার্ড, বুথ নাম্বার 5, সেখানে বিএলও গেছিল কাজ করতে, সরকারি কাজ করতে। বিএলওর নাম কি? বিমলি টুডু হাসদা। কোন সমাজের মানুষ? নামটা শুনে বুঝতে পারছেন, আমাদের আদিবাসী ভাই বোন। বিমলি টুডু হাসদা, তাকে আব্দুল রহিম গাজী, দিদির দুধের গায়, আব্দুল রহিম গাজী গিয়ে তাকে প্রাণে মারার হুমকি দেয়। পুলিশ যখন তদন্ত করে, বেরোয় যে আব্দুল রহিম গাজী, ওই মহিলা বিএলও, তিনি সঠিক কাজ করছিলেন। কারণ এই যে আব্দুল রহিম গাজী, এ বাংলাদেশ থেকে আসা লোক, বাংলাদেশি মুসলমান, তার ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার কথা না। আমাদের বিমলি দিদি, বিমলি টুডু বিএলওর কাজ সঠিকভাবে আইন অনুসারে, ন্যায় অনুসারে করছিল। যে না, তোমার নামে কমপ্লেন করবো আমি উপরে,
সে সত্যি কথা কাজ করেছে বলে এই তৃণমূলের দুধেল গায়ে বিমল টুডুর বাড়িতে গিয়ে হামলা করেছে। আজকে আদিবাসীদের গায়ে হাত দিচ্ছে, সাধারণ অন্যান্য হিন্দু সমাজের গায়ে হাত দিচ্ছে। দিদির দুধেল গায়েরা এমন অবস্থায় পৌঁছে গেছে যে আপনার বাড়ির ভিতরে, আমার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে মহিলাদের গায়ে হাত দিবে যদি আমরা সচেতন না হই। কি সচেতন হবো না? কি সচেতন হওয়া উচিত কিনা? 21 সালে এরকম অত্যাচার হয়েছিল আমাদের বাড়িতে, প্রত্যেক জেলায় জেলায় শহীদ হয়েছিল আমাদের কর্মীরা। তৃণমূল ভেবেছিল বিজেপি 77টা সিট পেয়েছে, মেরে ফেটে ফাটিয়ে বিজেপিকে ভিতরে ঢুকে দিব, বিজেপি কেউ বেরোবে না। আমরা 38% ভোট পেয়েছিলাম 2021 সালে, আমাদেরকে মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমাদের এই 24 সালে ভোট হলো 38% বেড়ে 39% হয়েছে, 1% কিন্তু কমেনি 38 থেকে। আর এইবার 26-এ আমরা সরকার গঠন করব আর তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে ফেলবো, সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমাদের এখান থেকে যেতে হবে। তখন তৃণমূল ভেবেছিল যে বিজেপিকে মারবো, ঘরে ঢোকাবো, বিজেপির বুথ সভাপতিকে মারবো, বিজেপি ফিনিশ। এখন তৃণমূল বুঝতে পারছে বিজেপি কি জিনিস, এখন বুঝতে পারছে বিজেপি কি জিনিস। কারণ কি, কিছুদিন আগে ভাইপো গেছিল ইলেকশন কমিশনের কাছে, গিয়ে সেখানে ইলেকশন কমিশনের কাছে গিয়ে অনেক হুম্বিতম্বি করেছে। হুম্বিতম্বি করার পর ইলেকশন কমিশন যখন মুখের উপর জবাব দিয়েছে, মাথার তার গেছে কেটে। পাগলা তারপর থেকে সারের মতো ঘুরে বেড়াচ্ছে, যাকে পাচ্ছে তাকে গুতোচ্ছে, যাকে পাচ্ছে গুতোচ্ছে তাকে। এখন নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। আমি যখন এখানে আসছিলাম কলকাতা থেকে, আমাকে টিভি চ্যানেলগুলো ফোনে বক্তব্য একটা বলছে, বলে দাদা শওকত মোল্লা যিনি ভাইপোর ডানা, আর তার সাথে আরাবুল ভাঙর বলে একটা বিধানসভা আছে, দুজনেই তৃণমূল, দুজনকে বোম মারছে, এ ওকে বোম মারে, ও ওকে বোম মারে, কার কত বোম নিয়ে লড়াই চলছে। আমি বললাম ওই হয় না জিন, হয় জিন বোতলের মধ্যে থাকে, বোতল থেকে বের হয়ে গেলে পরে জিন ঘাড়ে উঠে বসে। তো তৃণমূল এখন এই দুধেল গাইদেরকে এমন করেছে যে তারা বোতলের মধ্যে থেকে যখনই বাইরে বেরিয়ে আসে তখন সাধারণ মানুষের ঘাড়ে বসতে চায়, বোম আর গুলির লড়াই চড়তে চায়। যারা বোম আর গুলির লড়াই দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাদের পরিষ্কার বলে দিই, প্রত্যেকটা বোম আর গুলির হিসাব বিজেপি নেবে, ভারতীয় জনতা পার্টি নেবে, কাউকে ছেড়ে কথা বলবো না, প্রত্যেকটার হিসেব হবে। আমাদের জ্যোতির্ময়টা আগেই বলে দিয়েছে, বুলডোজার থাকবে, ওটা আমাদের সময় আমরা ক্ষমতায় এলে নিয়ম করে দেব। থানার সামনে পুলিশের গাড়ি থাকবে, জিপ থাকবে, টাটা সুমো থাকবে, সব থাকবে, আর তার মধ্যে চকচক করবে হলুদ রঙের বুলডোজার। হলুদ রঙের বুলডোজারটা চকচক করবে কেন? তৃণমূলের নেতারা যেখানে এই ধরনের কোথাও লোকের জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে, বাড়ি করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছে, প্রত্যেকটা সাধারণ মানুষের টাকার হিসেব হবে, সেই ব্যবস্থা আমরা করব। এখন চোর ভাইপো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ভাইপোকে চেনেন তো আবার আপনারা? হ্যাঁ, ভাইপোর মহিমা কীর্তন এখানে পৌঁছে গেছে তো নিশ্চয়। ভাইপোর কাজ কি গোটা বছর খুঁজে পাবেন না, গোটা বছর জিম করবে, আরো কি সব করে, সেগুলো আপনাদের সামনে বলতে পারবো না, একটু কান খোলা রাখবেন, আপনারা খবর পাবেন কি সব করে। গোটা বছর ঘুরে দেখবেন না, ভোটের আগে একদম সেজে গুজে বাবু বেরিয়ে পড়বে। এখন আবার কি করেছে, মঞ্চ তো হয় না, মঞ্চের মাঝখান দিয়ে একটা লম্বা র্যাম্প বানিয়েছে, র্যাম্প, ফ্যাশন শো যেরকম থাকে কিনা, যেখানে মেয়েরা হাঁটে ফ্যাশন শোর সময়, আপনারা টিভিতে দেখেছেন মনে হয়, সেরকম ভাইপো মাঝখান দিয়ে হাঁটছে। সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। ভাইপোর হচ্ছে সেই অবস্থা, সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। আর এই যদু বলছে জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস করে দেবে। এখন ভয় পাচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেবো। কেন বন্ধ করে দেবো? মানি না এসআইআর। এসআইআর কেন হচ্ছে? বিজেপি এসআইআর করাচ্ছে, এসআইআর তো নির্বাচন কমিশন করাচ্ছে। 1952 সাল থেকে হয়, আজকে নতুন হচ্ছে এরকম নয়। তুই পড়াশোনা করিস, তুই পড়াশোনা করে দেখ, 1952 সাল থেকে এসআইআর হচ্ছে। 2002-03 পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল। সে এসআইআর কি বলছে, যারা ভারতের নাগরিক তারা ভোট দেবে, যারা ভারতের নাগরিক না তারা ভোট দেবে না। হক কথা, সত্যি কথা। ভারতের নাগরিক নাই তো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি হবে সেটা নির্ণয় করবে। অন্য কেউ কি নির্ণয় করা উচিত?
কি মনে হয় বাংলাদেশের লোকেদের নির্ণয় করা উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে, না ভারতবর্ষের লোকেদের নির্ণয় করা উচিত? কি মনে হয় আপনাদের? ভারতবর্ষের লোকেদের সেই অধিকার সংবিধান দিয়ে গেছে যে তারা ভারতবর্ষের লোকেরা কে নির্ণয় করবে যে প্রধানমন্ত্রী কে হবে, মুখ্যমন্ত্রী কে হবে। আর তারা বলছে বিজেপির নেতারা অর্থাৎ আমরা নাকি দিল্লির নাকি দালালি করি। আরে আমরা দিল্লির দালালি করি না, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। হ্যাঁ, আমরা 100 বার স্বীকার করছি আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, কারণ আমাদের নরেন্দ্র মোদী 80 কোটি মানুষকে 2029 সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে, সেই জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করে দিয়েছে, তার জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। ভারতবর্ষের দিকে চোখে চোখ তুলে কেউ তাকালে সার্জিক্যাল স্ট্রাইক হয়, ওপারে ভারতীয় সেনা ঢুকে গিয়ে উগ্রপন্থীদের শায়েস্তা করে আসে, সেই জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। আর যতদিন জীবন থাকবে ততদিন আমরা নরেন্দ্র মোদীর ভক্ত হব। তাই বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে যে এই জায়গা আমাদের জায়গা, আমাদের সাংসদ ছিল। আপনাদের এখানকার এমএলএ সম্পর্কে আমি গল্প শুনছি না, অদ্ভুত ব্যাপার যে যা গাড়ি নাকি এখান থেকে ঝাড়গ্রাম থেকে যায় কলকাতায়, সব গাড়ি নাকি মা দুর্গা ট্রাভেল এজেন্সি কিনে নেয়। ঠিক বলছি তো? হ্যাঁ, সব গাড়ি মা দুর্গা ট্রাভেল এজেন্সি। আমি যখন খোঁজ করলাম, আরে দেখি তো কাগজপত্র বের করি কে আছে এর পেছনে। যেখানেই যাচ্ছি সেখানেই রাজীব, যেখানেই যাচ্ছি সেখানে রাজীব। রাজীব গান্ধী একসময় বোফোর্স কেলেঙ্কারি করেছিল, এই রাজীব অত দূর যেতে পারেনি, এই গাড়ি কেলেঙ্কারি করে বেড়াচ্ছে, বাস কেলেঙ্কারি। যেখান থেকে বাস যায় সব বাস তাকে কিনে নেয়। আবার শুনলাম নাকি নিজে করে না, নিজে একটু পেছনে থাকে, নিজের স্ত্রীকে নাকি এগিয়ে দিয়ে দেয়। প্রতিমা সোরেন ওনার স্ত্রী সম্ভবত, তাকে এগিয়ে দেয় যে তিনি সমস্ত গাড়ি করবে। আরে এখানে তো অভাব নেই, একের পর এক এইভাবে উনি সম্পত্তি বাড়িয়ে যাচ্ছেন, জনগণের টাকা লুট করে সম্পত্তি বানাচ্ছেন, একের পর এক বাস কিনছেন। আমরা ছেড়ে দেব? দাদা, এই যে বাস কবে বাঁশ হয়ে যাবে সেটা বুঝতে পারবেন না, জনগণ কিন্তু পেছনে বাঁশ দিয়ে দেবে। এই বাঁশ বাঁশ হয়ে যাবে, তখন চিৎকার করবেন ছেড়ে দে বা কেঁদে বাঁচি। বিজেপি ধরলে তো যেমন তেমন, জনগণ ধরলে কিন্তু খুব মুশকিল। জনগণ, জনতা জনার্দন হচ্ছে আমাদের মালিক, জনতা জনার্দন আমাদেরকে এই জায়গায় পৌঁছল। আর এখানে একশো বারকারে আমি শুনে অবাক হয়ে গেলাম যে একজন এখানে গোপীবল্লভপুরে, যেখানে আমাদের ইয়ের বাড়ি, লক্ষ্মীকান্ত সাহের বাড়ি, আমাদের দিলীপদার বাড়ি, সেই গোপীবল্লভপুরে একজন সাইকেল মিস্ত্রি ছিল। সাইকেল মিস্ত্রি, ভালো কথা, সাইকেল মিস্ত্রি করে। এখন তার 3 তলা অট্টালিকা, নাম তার শেখ জাহিরুল আলী। আপনারা শুনেছেন কিনা জানি না। সে নদী থেকে, সুবর্ণ রেখা থেকে বালি তোলে আর বালি বেচে, সে বালি তোলে আর বালি বেচে। এখন সাইকেল ছেড়ে দিন, সাইকেলের মেকানিক থেকে এখন কোটি কোটি টাকার সম্পত্তি হয়ে গেছে। আর এই নেতারা তৃণমূল কংগ্রেস নামক দলটা তৈরি করেছে। রাখতে চান এদের? এরা যদি ক্ষমতায় থাকে, আপনার ছেলের, আপনার মেয়ের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অন্ধকার হয়ে যাবে। আমি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী হিসেবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি দেখছি। এখনই আমি এলাম হচ্ছে খড়গপুর IIT থেকে, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে বাচ্চা বাচ্চা স্কুলের ছেলে মেয়েরা এসছে, তারা বিভিন্ন জিনিস চিন্তন করে বানিয়েছে, চিন্তা করে বানিয়েছে, ইংরেজিতে বলে ইনোভেশন। তারা দেখাচ্ছে, পুরস্কার পাচ্ছে, আমার হাত থেকে পুরস্কার পেল সব। কেউ সাউথ ইন্ডিয়ার স্কুলের ছেলে, অর্থাৎ দক্ষিণ ভারতের, কেউ উত্তর ভারতের স্কুলের ছেলে বা মেয়ে, কলকাতার ছেলে মেয়ে, পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে, ঝাড়গ্রামের ছেলে মেয়ে নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলগুলো শিক্ষক নেই, 26,000-এর চাকরি চলে গেছে। এখন পার্থ চট্টোপাধ্যায়ের নাম এমন হয়ে গেছে, স্কুলে মাস্টারমশাই হয়তো ভালো করে SSC দিয়ে চাকরি পেয়েছে। যদি চাকরি পায়, চাকরি পেয়ে যদি অঙ্ক একটা করতে গিয়ে স্কুলের ব্ল্যাকবোর্ডে গিয়ে ভুলও করে, সঙ্গে সঙ্গে ছাত্ররা পেছন দিকে ফিসির ফিসির করে, এ নিশ্চয়ই অপা মাস্টারমশাই। না, অপা মাস্টারমশাই মানে কি? অপায় জানতাম, অপাটা মানে কি বলে জানিস না? অপা মানে হচ্ছে ওই যে অর্পিতা আর পার্থ, এই মাস্টারটা মনে ওই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই জন্য হচ্ছে অপা মাস্টারমশাই। মনে আছে সেদিন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছিল,
পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছে বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছে, মেশিন টাকা গুনতে গুনতে মেশিন খালাস, মেশিনের ধোঁয়া বেরিয়ে গেছে, তাও টাকা শেষ হচ্ছে না। কত? 51 কোটি বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে। কার বান্ধবী? আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী, তার বাড়ি থেকে। আমি সেদিন পাড়ার মাসিমাদেরকে, বৌদিদেরকে দেখি, সব মাসিমা বৌদিরা সন্ধ্যাবেলা হলে সিরিয়াল দেখে, কি দেখে কিনা, সেদিন দেখি আর কেউ সিরিয়াল দেখছে না, সেদিন সবাই টিভি চালিয়ে খবর দেখছে। আমি আমার পাশের বাড়ির বৌদিকে জিজ্ঞেস করলাম, কি বৌদি আজকে সিরিয়াল ছেড়ে খবর দেখছেন? বলে, আরে ভাই সিরিয়ালে তো 2টো করে বউ থাকে, পার্থদার তো 4টে বান্ধবী পাওয়া গেছে, তাই আমরা সিরিয়াল ছেড়ে এখন পার্থদাকে দেখছি। এটা গল্প, এদের বাস্তবিকতা পশ্চিমবঙ্গটাকে এরা কোন জায়গায় পৌঁছে দিয়ে গেছে। পশ্চিমবঙ্গটাকে আমি যে গল্পটা বলছিলাম, পশ্চিমবঙ্গটাকে কোথায় নিয়ে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর 2011 সালে সবাই ভেবেছিল মহিলা সাদা শাড়ি পরে, হাওয়াই চটি পরে, কেউ ভাবেনি এই মহিলা এরকম হবে। একটা গল্প শোনায়, সুন্দর গল্প, ছোটবেলায় পড়েছিলাম। এরকম একটা গ্রামে একটা সোনার দোকান ছিল। আগে তো এরকম সেনকো গোল্ড, অমুক গোল্ড এসব ছিল না, গ্রামের শেকরারা বসতো সোনার দোকান। আর গ্রামের সব সোনার দোকান ছেড়ে গ্রামের ওই লোক সব ওই একটাই সোনার দোকানে যায়। বলে কেন? বলে খুব ধার্মিক লোক, নিশ্চয়ই চুরি করবে না, সোনাতে খাদ মেশাবে না। বলে কিভাবে বুঝলেন ধার্মিক? বলে দোকানের দরজা আছে, গেলে পরে দোকানে যখন ঢুকি, দোকানের কর্মচারী দোকানের সামনে দাঁড়িয়ে থেকে নমস্কার করে বলে, কে সব, কে সব। মালিক বলছে, কে সব, কে সব। কর্মচারী বলে, গোপালো গোপালো। আরেকজন কর্মচারী বলে, হরি 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 হরি। আর মালিক বলে, হর 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 হর। ঢুকছে, শুরুতেই কেশব, কেশব কেশব, মালিক হাত জোর করে বলছে দূর থেকে। আর ঢোকার সাথে সাথে যখন ঢুকে গেল কেশব কেশব বলতে বলতে, আরেকজন কর্মচারী বলছে, গোপালো গোপালো। আর যে সোনাটা বিক্রি করবে সে বলছে, হরি 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 হরি। মালিক বলছে, হর 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 হর। গ্রামের লোক খুব খুশি, সবাই তার কাছ থেকে সোনার জিনিস কেনে। এবার এরকম 1 বছর যায়, 2 বছর যায়, যখন ওই সোনার জিনিস অন্য গ্রামে নিয়ে গেছে, শেকরার কাছে দিয়েছে, শেকরা ভেঙে দেখে ওই সোনাতেই সব থেকে বেশি খাত। গ্রামের লোক তাটাকে ধরে বেঁধেছে, সোনার দোকানদারকে। বলছে যে তুই চুরি করবি কর, কিন্তু কেশব গোপাল এদের নাম নিয়ে কেন চুরি করবি বল, এর জন্য তোকে মারবো। তখন দোকানদার বলছে, আমি তো ভাই মিথ্যে কথা বলিনি, আমি তো ভগবানের নাম নিইনি। আরে ভগবানের নাম নাওনি মানে? কেশব কেশব বলতে, গোপালো গোপালো বলতে, হরি 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 বলতে। বলে আমি তো ঠিকই বলেছি, তোমরা বোঝনি। বলে কেন? বলে তোমরা যখন ঢুকতে মালিক বলতো কেশব কেশব, কেশব এরা কারা, কারা এরা কারা। প্রথম কর্মচারীটা কি বলতো? ভুলে গেছেন, গোপালো গোপালো। গোপাল মানে গরুর পাল, গরুর পাল। আর যে সোনা বিক্রি করতো, গো মানে গরু, পাল মানে গরুর পাল। আর যে সোনা বিক্রি করতো সে জিজ্ঞেস করতো, হরি হরি মানে হরণ করি হরণ করি হরণ করি। আর মালিক বলতো, হর 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 হর, চুরি করো চুরি করো চুরি করো। বড় সোনা চুরি হয়ে যেত। মমতা ব্যানার্জি তাই আপনারা বুঝতে পারেননি, সাদা চারি আর হাওয়াই চটি, পেছনে সব থেকে বড় চোর এবং জোচ্চোর সরকার যদি কেউ করে থাকে তাহলে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, কি গল্পটা ভালো লাগলো? হ্যাঁ, আর একটা গল্প শুনবেন? তাহলে আর একটা গল্প দিয়ে শেষ করছি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গল্প, মমতা বন্দ্যোপাধ্যায় গল্পটা দিয়ে আমরা শেষ করব। মমতা বন্দ্যোপাধ্যায় সাগরেরদেরকে নিয়ে বসে আছে, মুড়ি খাচ্ছে, শশা খাচ্ছে আর চা খাচ্ছে। গল্প কিন্তু গল্প হলেও সত্যি। পাশে বসে আছে ফিরহাদ হাকিম, স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, আরো যত চেলা চামুন্ডা সব বসে আছে। ফিরহাদ হাকিম হাত বলছে, দিদি খুব চিন্তা এবার। বলছে ভোটটা হেরে যাবে। বলে কেন হেরে যাবি রে? বলছে এই যে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো, এই ঘটনার পর হিন্দুরা জেগে গেছে, আদিবাসীরা জেগে গেছে, কুর্মীরা জেগে গেছে। বলছে মমতাকে ভোট দেওয়া যাবে না। কারণ ওই যে হরগোবিন্দ দাস, এই চন্দন দাসকে কোপালো, পুলিশের যেতে 5 ঘন্টা টাইম লেগেছিল, 5 ঘন্টায় মরে শেষ। বলে তাহলে শোন, তোদের আমার কথা শোন, তোর লোকের কথা শুনিস না, আমার কথা শোন।
বলে তোদের আমি একটা গল্প শোনাই। গল্পের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গল্প শোনাচ্ছে। বলে তোদের চেনা গল্প, রামায়ণের গল্প। বলে কি গল্প? বলছে একদিন মা সীতা, রামচন্দ্র আর লক্ষ্মণ কুটিরে বসে আছে। বসে থাকা অবস্থায় সোনার হরিণ লাফাতে লাফাতে কুটিরের সামনে দিয়ে যাচ্ছে। দেখে মা সীতার লোভ হলো। আমাদের দিদি মায়েদের সোনা দেখলে একটু হয় লোভ, সব সোনা দেখলে কি হয় কিনা, সোনার জিনিস দেখলে একটু টানেই। তো মা সীতা বললেন, হে রামচন্দ্র প্রভু, এই যে সোনার হরিণটা আমার খুব পছন্দ হয়েছে, যাও তুমি ধরে আনো। রামচন্দ্র তীর ধনুক নিয়ে চললেন। সোনার হরিণ ধরতে 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 যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, সোনার হরিণ আর ধরা পড়ে না। রামচন্দ্র দেখলেন যে এর পিছনে দৌড়ে লাভ নেই, মারি বেটাকে। একটা তীর মারলেন, পেটে গিয়ে বিঁধলো। সঙ্গে সঙ্গে দেখা গেল সোনার হরিণ আর হরিণ নেই, একটা রাক্ষস হয়ে পরিণত হলো। তার নাম হচ্ছে মারিচ। পরে জানা গেল তাকে রাবণ পাঠিয়েছে, তখন জানা যায়নি। মারিচের পেটে যেই বুকে তীরটা বিঁধলো, মারিচ যখন মারা যাচ্ছে চিৎকার করে বলল রামের গলা নকল করে, ভাই লক্ষ্মণ, শীতে 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 রক্ষা করো। এই শুনে মা সীতা ভাবলো বিপদ। মা সীতা কি করলেন? ভাই লক্ষ্মণকে পাঠালেন যে যাও তোমার দাদার বিপদ হয়েছে, রক্ষা করো। লক্ষ্মণ বাড়ির সামনে একটা লক্ষণ রেখা কাটলেন। মা সীতা লক্ষণ রেখার মধ্যে থাকলেন। রামচন্দ্রকে বাঁচাতে লক্ষণ গিয়ে পৌঁছলো। আর মা সীতার ওখানে তখন রাবণ এলো, গেরুয়া পোশাক পরে। গেরুয়া পোশাক পরে সন্ন্যাসী সেজে সেজে, এই যে আমার গলায় গেরুয়া ছিল ওরকম গেরুয়া পরে এসে, ভিক্ষাম দেহি ভবতু, মা ভিক্ষা দাও। ভিক্ষা দিতে বললেন। ভাগের ভেতরে যেতে পারলেন না, মা সীতাকে বাইরে বের করে আনলেন। মা সীতার হরণ হয়ে গেল, মা সীতা চলে গেল রাবণের কাছে। গল্পটা কে বলছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। বলে থামলেন। তখন ফিরহাদ হাকিম বললেন, দিদি এই গল্প তো আমরা জানি ছোটবেলা থেকে, কিন্তু এর সাথে ভোটের কি সম্পর্ক? বলে দূর পাগল, বুঝলি না? বলে বুঝলাম না তো। ওই যে সোনার হরিণটা দেখলি, ওটা হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডার। ভোটের সময় 500 টাকা বাড়িয়ে দেবো, সব দিদিরা সোনার হরিণের পেছনে দৌড়াবে দৌড়াবে দৌড়াবে। আর এখানে আমি একটু বলে রাখি, আপনারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো চিন্তা করবেন না। তৃণমূল যদি 500 টাকা বাড়ায়, আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি 510 টাকা হলে তৃণমূলের থেকে বেশি বাড়িয়ে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেবে। ফিরহাদ হাকিম তারপরে জিজ্ঞেস করলেন, দিদি তারপরের টুকু কি হলো? যে রাবণ, ও বুঝলি না ওই রাবণ কি পরে এসেছিল? বলে গেরুয়া পরে এসেছিল। দেখ আমিও গেরুয়া পড়ছি এখন। দীঘাতে জগন্নাথ মন্দির, কলকাতাতে দুর্গাঙ্গন, হিন্দুরা ভাববে আমি বুঝি একদম গেরুয়া। পরে যেই আমি হরণটা করে নেব, ভোটে যেই যখন টিপটা পড়বে ইভিএমে, হরণ হয়ে যাবে, অর্থাৎ লক্ষণ রেখা থেকে পার হয়ে গেল, সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ বলবো। তখন আর রামও বলবো না, তখন গেরুয়াও বলবো না। সেজন্য সাবধান থাকুন। যদি রাবণের গেরুয়া দেখে ভুল করেছেন, তাহলে সীতা কিন্তু হরণ হবেই, কেউ আটকাতে পারবে না। তাই সীতা হরণ করা যাবে না। সকাল সকাল ভোট দেবেন। প্রার্থী কি হবে বিষয় আমি জানি না, শুধু এটুকু বলতে পারি যে পদ্ম ফুলটা দেখতে পাচ্ছেন আমাদের ওখানে থাকে, ওই পদ্ম ফুলটা প্রার্থী। প্রত্যেকটি সিটে পদ্ম ফুল প্রার্থী, বান্দোয়ানে পদ্ম ফুল প্রার্থী। পদ্ম ফুল ভোটে চিহ্নে ভোট দিতে হবে, যত নাম্বারের নাম থাকবে। আর পদ্ম ফুল চিহ্নে যখন ভোট দেবেন, যাবেন, মন্ত্র বলবেন বিজে, আর বলে ইভিএমটা টিপ দেবেন। দেখবেন মেশিন নিজেই বলছে পি। কি বলে কি না? মেশিন পি বলে, টিপ দিলে পরে তো আপনি কি বলবেন? বিজে বলবেন, মেশিন নিজেই পি বলবে। তাই বিজেপি জিতবে। 26-এ বিজেপি সরকার গঠন করার জন্য সবাই মিলে প্রস্তুত হন। সেই প্রস্তুতি নিয়ে আজকে আমাদের এই আমরা সভা শেষ করব। কি সভা শেষ করার আগে শুধু একটাই কথা জিজ্ঞেস করব, সরকার গঠন করতে চান তো? চান তো? এমন সরকার যে আপনাদের শুধু লক্ষ্মীর ভান্ডার দেবে তাই নয়, লক্ষ্মীরা তো নারায়ণ ছাড়া হয়ে গেছে। সব নারায়ণ এখন অন্য রাজ্যে। কেউ মাথায় ইট নিয়ে যাচ্ছে, কেউ মাথায় সিমেন্ট নিয়ে যাচ্ছে, অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। সেই নারায়ণদেরকে ফেরত আনার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই সভা। কি করবেন তো সরকারের পরিবর্তন? তাহলে আমার সাথে হাত মুঠ করে এখানে প্রতিজ্ঞা নিলেন, বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই।
একটা লাইন, এটা প্রধানমন্ত্রী দিয়ে গেছে, বাঁচতে চাই বিজেপি তাই, ঠিক আছে। পরের একটা লাইন আমি বলেছি, তৃণমূল বাই বাই, কি হবে তো? তৃণমূল 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 তৃণমূল, তাই তৃণমূলকে বাই বাই করতে সবাই মিলে প্রস্তুত হন। আদিবাসী থেকে শুরু করে, কুর্মী থেকে শুরু করে অন্যান্য জাতি সম্প্রদায়ের মানুষ সকলে একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টির ছত্রছায়া এখন আর এই অত্যাচারী সরকারকে উৎখাত করুন, এই আবেদন জানিয়ে সবাইকে নমস্কার, জোহার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সুমন্ত দাকে ওনার মূল্যবান বিষয় রাখার জন্য।